শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, সম্প্রতি এক পরিসংখ্যান বলছে দেশে 35,000-এর বেশি মানুষ প্রতি বছর আক্রান্ত হয় ফুসফুসের ক্যান্সারে। কখনো তার উৎপত্তি হয় ফুসফুস থেকেই, কখনো আসে ফুসফুসের বাইরে বিভিন্ন অঙ্গ থেকে। আমাদের দেশে এর চিকিৎসা কী রকম, সেটি কি যথেষ্ট নাকি অপ্রতুল, এবং চিকিৎসা হলে সেই চিকিৎসার ব্যয় কি আমাদের দেশের মানুষ বহন করতে পারছে, ইত্যাদি বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকের আয়োজন। আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই ফুসফুসের ক্যান্সার নিয়ে, এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত অঙ্কোলজিস্ট বা ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শুভ্রা দেবনাথ, যিনি ক্লিনিক্যাল এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট হিসেবে আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা সরাসরি করতে পারেন স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আপনাদের প্রশ্নের অপেক্ষায় আমরা শুরু করছি আজকের আলোচনা। আমরা সবসময় শুনি যে ফুসফুসের ক্যান্সার সবচেয়ে মারাত্মক কিছু ক্যান্সারের মধ্যে অন্যতম। আমাদের দেশে ক্যান্সারের রোগী যথেষ্ট, এবং তার মধ্যে বোধহয় সবচেয়ে বেশি যে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে ফুসফুসের ক্যান্সার তার মধ্যে অন্যতম। তো জানতে চাই আসলে চিত্রটি কীরকম। ঠিক বলেছেন, আমাদের দেশে ফুসফুসের ক্যান্সারের রোগীর সংখ্যা অনেক, এবং একটা স্ট্যাটিস্টিক্স যদি বলি সংক্ষেপে, যে আমাদের দেশে সবচেয়ে বেশি যে ক্যান্সার হয় সেটা হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার বা খাদ্যনালীর ক্যান্সার, যেটা গ্লোবোক্যান স্ট্যাটিস্টিক্স যেটা বলে। তারপরেই সেকেন্ড ক্যান্সারটা হচ্ছে ফুসফুসের ক্যান্সার। আর যদি আমরা নারী পুরুষ ভাগ করে বলি, সেক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে আমরা যেমন স্তন ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার একেবারে শীর্ষ দুটি স্থান দখল করে নিয়েছে, কিন্তু ফুসফুসের ক্যান্সারও কিন্তু প্রথম দিকেরই একটা ক্যান্সার। এবং আমাদের যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন, ফুসফুসের ক্যান্সার কিন্তু পৃথিবীব্যাপী প্রথম প্রধান ক্যান্সার যেটাতে মানুষ আক্রান্ত হচ্ছে। এবং আমেরিকান ক্যান্সার সোসাইটির যে জরিপ, সেটাতে দেখা যায় প্রায় 24 থেকে 25 লক্ষ মানুষ প্রতি বছর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, এবং প্রায় 17 লক্ষ মানুষ কিন্তু মানে গত বছরের যে স্ট্যাটিস্টিক্স, প্রায় 17 লক্ষ মানুষ ফুসফুসের ক্যান্সারে কিন্তু মৃত্যুবরণ করেছে। তো সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। পুরো বিশ্বের চিত্র যদি আমরা বিবেচনা করি, তাহলে ফুসফুসের ক্যান্সার প্রথম প্রধান ক্যান্সার। এবং বাংলাদেশের জন্য, যেহেতু আমাদের দেশে স্মোকার বা ধূমপায়ীর সংখ্যা প্রচুর, আমাদের দেশেও ফুসফুসের ক্যান্সারের প্রকোপ কিন্তু অনেক বেশি। জি, অবশ্যই উদ্বেগজনক একটি পরিসংখ্যান আপনি এইমাত্র দিলেন। তো আমাদের দেশে অবশ্যই ফুসফুসের ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। কখনো দেখা যায় যে তারা আগে অন্য ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং সেখান থেকে তাদের পরবর্তীতে ফুসফুসটি এফেক্ট করেছে বা আক্রান্ত হয়েছে। তো আসলে আমাদের দেশে কোন ধরনের ক্যান্সারগুলো বেশি ফুসফুসকে আক্রান্ত করে? আচ্ছা, এখানে একটু ব্যাপারটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে ফুসফুসের নিজস্ব ক্যান্সার যেটা, সেটাকে আমরা ফুসফুসের ক্যান্সার বলি। আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অন্য ধরনের ক্যান্সার থেকে ফুসফুসে ছড়িয়ে যাওয়া, যেটা হচ্ছে মেটাস্টাসিস হয়ে ফুসফুস আক্রান্ত হওয়া। তো আমাদের কিন্তু ফুসফুসের প্রাথমিক ক্যান্সারের সংখ্যাই অনেক বেশি। আর তারপর অন্যান্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ থেকে ফুসফুসে আসতে পারে, সেক্ষেত্রে তো স্তন ক্যান্সার বলেন, বা হচ্ছে আমাদের জিআইটির যে কোনো ক্যান্সার, যে স্টমাক ক্যান্সার বা হচ্ছে কোলন ক্যান্সার, যে কোনো ক্যান্সার থেকে কিন্তু পরবর্তীতে ফুসফুস আক্রান্ত হতে পারে। তবে ফুসফুসের নিজস্ব যে ক্যান্সার, সেই ক্যান্সারটির যে বেসিক যে কথাটা, সেটা হচ্ছে ফুসফুসের নিজস্ব কোষগুলো, তার ঝিল্লি, তার যে এপিথেলিয়াল যে টিস্যুগুলো আছে, এবং তার যে গ্রন্থিগুলো আছে, ফুসফুসের ভেতরকার যে নিজস্ব গ্রন্থি, সেগুলো থেকে যখন ক্যান্সার তৈরি হয়, সেই কোষগুলো যখন বিভাজনের সময় অ্যাবনর্মালি বিভাজিত হয়, তখন কিন্তু সেখান থেকে ফুসফুসের ক্যান্সারটা তৈরি হয়। এবং ফুসফুসের ক্যান্সার প্রধানত আমরা ব্রড স্পেকট্রামে আমরা প্রথম বলতে পারি যে 4 ধরনের ক্যান্সার হতে পারে ফুসফুসের। এরপরে আরও অনেক ধরনের সাবটাইপ আছে, ওগুলা রোগীদের জানাটা জরুরি না। কিন্তু হচ্ছে প্রধানত আমরা বলতে পারি যে ফুসফুসের ক্যান্সারটা আমরা নন স্মল সেল লাং ক্যান্সারের হেডিংয়ে আমরা 3 ধরনের ক্যান্সার হয়। আরেকটা হয় যেটা একটু নটোরিয়াস ক্যান্সার, সেটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। তো এই 2 ধরনের সাব হেডিংয়ে আমরা যদি বলি, এই ক্যান্সারগুলো কিন্তু খুবই কমন, এবং ম্যাক্সিমাম ক্যান্সারই ধূমপানের সাথে সম্পৃক্ত। দেখা যায় প্রায় 100 জনের মধ্যে 95 জনেরই কিন্তু প্রত্যক্ষভাবে ধূমপানের একটা হিস্ট্রি থাকে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আপনার ফুসফুসের ক্যান্সার আমাদের দেশে আমরা পাচ্ছি, কিন্তু প্রাইমারি যেটা, সেটাই কিন্তু অনেক বেশি। আর মেটাস্টাসিস যখন হয়ে যায়, সেটা অন্য কোনো অর্গান থেকে আসে, কিন্তু প্রাথমিক ফুসফুস ক্যান্সার যেটা, সেটাই কিন্তু অনেক বেশি আমরা পাচ্ছি।
আপনি বলছিলেন যে ধূমপানের কারণেই 95% ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা দেখি যে বাকি যে 5% রয়েছে এটিও কিন্তু খুব একটা কম নয়। না, কম নয়, এবং তার হচ্ছে প্যাসিভ স্মোকিং জানতে চাই। এবং হচ্ছে আপনার 95% হচ্ছে আমরা বললাম যে অ্যাক্টিভ স্মোকার যারা, অর্থাৎ যারা সরাসরি ধূমপান করছে। আর আমাদের যদি আমাদের দেশের কথা বলি, আমাদের দেশে কিন্তু ধূমপান ব্যাপারটা রেস্ট্রিক্টেড না, তাই মানুষ কিন্তু মানে পাবলিক প্লেসে ধূমপান করছে, অনেকে ঘরে ধূমপান করছে। যে ব্যক্তি ধূমপান করছে তার সন্তান, তার স্ত্রী, তারা আক্রান্ত হচ্ছে। তো সেটা হচ্ছে প্যাসিভ স্মোকিং, মানে হচ্ছে পরোক্ষভাবেও কিন্তু অনেকেই ধূমপানের শিকার হচ্ছে। তো আলটিমেটলি দেখা যায় কি প্রায় শতকরা মানে 100 ভাগের কাছাকাছি মানুষই কিন্তু ধূমপান দ্বারা আক্রান্ত। ধূমপান হচ্ছে লাং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ। তার মানে আপনি বলছেন যদি ধূমপায়ী নাও হয়, সে যদি পরোক্ষভাবে ধূমপানের শিকার হয়, সেও একইভাবে ক্যান্সার আক্রান্ত হতে পারে। এর বাইরে কি আর কিছু কারণ রয়েছে? হ্যাঁ, অবশ্যই এর বাইরে অনেক কারণ রয়েছে। প্রথম এবং প্রধান কারণ অবশ্যই ধূমপান, কিন্তু এর বাইরেও কিছু কারণ রয়েছে। যেমন আপনি কিছু কারণ আমরা অ্যাভয়েড করতে পারি না, যেমন ফুসফুসের যেটা নিজস্ব যে সেল ডিভিশন, সেটা যখন ইন্টারাপ্টেড হয় তখনই কিন্তু ক্যান্সারটা হয়। সেটা কিভাবে হতে পারে? অনেক ক্ষেত্রে হয় কি লং স্ট্যান্ডিং ক্রনিক ইনফেকশন বলি আমরা মেডিকেলীয় ভাষায়, যেটা মানে হচ্ছে দীর্ঘদিনের প্রদাহ। ফুসফুসের মধ্যে দীর্ঘদিনের ইনফ্লামেশন বা ইনফেকশনের কারণে দীর্ঘদিনের টিস্যু ইনজুরি, যেমন টিউবারকুলোসিস খুব কমন একটা ডিজিজ, বা ফাইব্রোসিস যেটা হতে পারে লাং ফাইব্রোসিস, হ্যাঁ, বা সিওপিডি। অনেক দিন ধরে যখন মানুষ ফুসফুসের প্রদাহে ভুগতে থাকে, সেখানে কিন্তু অ্যাবনর্মাল কোষ বিভাজন হতে পারে। তো তখন হয় কি দেখা যায় 20-25 বছর একটা ক্রনিক ইনফ্লামেশনের পরে সেখান থেকে কিন্তু ক্যান্সার তৈরি হতে পারে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর জেনেটিক কিছু কারণ থাকে, জেনেটিক কিছু প্রোফাইলের কারণে ক্যান্সার হতে পারে, যেটা আসলে আমাদের হাতে নেই। সেক্ষেত্রে দেখা যায় অনেকে যারা ধূমপায়ী না, মোটেই ধূমপায়ী না, পরিবারেও হয়তো ধূমপানের করে সেরকম কেউ নেই, কিন্তু লাং ক্যান্সার হচ্ছে, এরকম পেশেন্ট আমরা পাই। তো সেরকম কিছু ব্যতিক্রম ব্যাপার তো থাকবেই। আরেকটা ব্যাপার হচ্ছে ধরেন যারা আর্লি লাইফে রেডিয়েশন পেয়েছে, সাপোজ খুব কম বয়সে কারোর ব্রেস্ট ক্যান্সার হয়েছে, বা লিম্ফোমা একটা ডিজিজ যেটা ছোট কম বয়সে হতে পারে, তো সেই ডিজিজের ট্রিটমেন্টের জন্য তাকে রেডিওথেরাপি দেওয়া হয়েছে। তো রেডিওথেরাপি কিন্তু ইটসেলফ একটা কজ অফ লাং ক্যান্সার। পরবর্তীতে দেখা যায় 20-30 বছর পরে সেই রেডিয়েশনের জায়গাটাই তো লাংয়ের ওপর রেডিয়েশন পড়ে, সেখান থেকে কিন্তু আবার ফুসফুসের ক্যান্সার হতে পারে। এছাড়াও আরও কিছু কারণ আছে পরোক্ষভাবে যেটা এফেক্ট করে, যেমন আমাদের লাইফস্টাইল, আমাদের এনভায়রনমেন্ট, আমাদের যে পারিপার্শ্বিক যে ধরেন গাড়ির কালো ধোঁয়া, বা হচ্ছে এনভায়রনমেন্টাল যে ডাস্ট, হ্যাঁ, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে পরোক্ষভাবে আক্রমণ করে থাকে। কারণ কন্টিনিউয়াসলি আমাদের কিন্তু ফুসফুস ইনজিউর্ড হচ্ছে। আমরা যখন একটা দূষিত বাতাস আমরা ইনহেল করছি, আমাদের ফুসফুস কিন্তু ইনজিউর্ড হচ্ছে, এবং সেই ইনজুরিটা আলটিমেটলি দীর্ঘদিন পরে ক্যান্সারের রূপ নিতে পারে। জি, আপনি যে কথাটি বললেন যে পরিবেশগত কারণ রয়েছে, আমাদের দেশ তো বর্তমানে দেখা যায় যে প্রায় বায়ু দূষণের 1 নম্বর দেশ হিসাবে শীর্ষে থাকছে, বিশেষ করে ঢাকা শহর। তো আমাদের দেশের মানুষ আসলে কতটা ঝুঁকিতে আছে? ঝুঁকিতে তো সেটা তো আপনি বললেন, বায়ু দূষণের শীর্ষে যে দেশটা থাকবে, হ্যাঁ, সেখানকার মানুষ আসলে শ্বাস নিবে কিভাবে? সেক্ষেত্রে তো আসলে একটা তো হচ্ছে রাষ্ট্রীয় বা সামাজিক একটা পদক্ষেপ নেওয়াটা অবশ্যই জরুরি। আর আমাদের ব্যক্তিগত যে আমরা প্রোটেকশনটা নিতে পারি, সেটা হচ্ছে আমরা মাস্ক ইউজ করতে পারি, এবং প্রত্যেকটা মানুষ নিজ নিজ ক্ষেত্রে যদি সচেতন হয়, তাহলেই কিন্তু আসলে এই বায়ু দূষণটাই হয় না। কারণ যে গাড়ি থেকে নির্গত হচ্ছে যে বিষাক্ত ধোঁয়া, সেক্ষেত্রে সেই অথরিটির দায় আছে। তো সেক্ষেত্রে যদি আমরা প্রতিটা মানুষ এই ব্যাপারে সচেতন হই, তাহলে কিন্তু আলটিমেটলি আপনার দূষণ কমে যাবে। জি, ধন্যবাদ। আমরা ইদানিং একটি কথা প্রায় শুনছি, তা হচ্ছে জিনগত কারণে ক্যান্সার হতে পারে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে এই কথাটি কতটুকু সত্য? জিনগত কারণে ক্যান্সার হতে পারে, আপনি এখানে একটা জিনিস ক্লিয়ার করা জরুরি, প্রত্যেকটা ক্যান্সারের পেছনেই কোনো না কোনো জিনের প্রভাব রয়েছে। একটা হচ্ছে জেনেটিক কজ, আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল ক্যান্সার। ফ্যামিলিয়াল ক্যান্সার মানে হচ্ছে যেটা পরিবারের একজনের হলে এই একই পরিবারের একই জিনের অধিকারী হওয়ার কারণে আরেকজনের হতে পারে। আরেকটা হচ্ছে জেনেটিক কারণ, অর্থাৎ তার কোনো স্পেসিফিক কোনো একটা মানুষের জেনেটিক সমস্যার কারণে তার ক্যান্সারটা হয়েছে। প্রত্যেকটা ক্যান্সারের পেছনেই স্পেসিফিক জিন দায়ী। এখন ফ্যামিলিয়াল ক্যান্সার যদি বলি, সেক্ষেত্রে আমরা স্তন ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার বা কোলন ক্যান্সারকে আমরা প্রথমে রাখি, যে এই 3টা ক্যান্সার যদি পরিবারের কারো হয়ে থাকে, ফ্যামিলি হিস্ট্রিতে থেকে থাকে, তাহলে বাকিদেরও কিন্তু
সে ব্যাপারে সচেতন থাকতে হবে। বিশেষ করে স্তন ক্যান্সার যদি কারো মায়ের কারো বোনের হয়ে থাকে তাহলে কিন্তু বাকিদেরকেও আমরা সচেতন করি যে আপনারাও কিন্তু স্ক্রিনিংয়ে থাকবেন, বা আপনাদেরও হতে পারে একটা স্পেসিফিক জিন যেটা ফ্যামিলির লাইনে ট্রান্সমিটেড হয়। আর যেটা বলছেন জেনেটিক কজ, সেটা প্রতিটা ক্যান্সারের পিছনেই কিছু স্পেসিফিক জিন দায়ী। তো ফুসফুসের ক্যান্সারকে এখনও শতভাগ ফ্যামিলিয়াল ক্যান্সার বলা হয় না, যে একজনের হলেই পরিবারের আরেকজনের হবে। ফুসফুসের ক্যান্সার সেই ক্যাটাগরিতে এখনও পড়ে না, তবে সেই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি যেটা পড়ে, যেটা বললাম, স্তন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, কোলন ক্যান্সার। আচ্ছা, ধন্যবাদ। আপনি শুরুতে একটি কথা বলছিলেন যে পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায়, মেয়েদের ক্ষেত্রে কম দেখা যায়। এই পরিসংখ্যানটি আমাদের দেশে এই মুহূর্তে কতটুকু প্রযোজ্য? এটা আমাদের দেশেই একটু বেশি প্রযোজ্য, যে পুরুষদের একটু বেশি দেখা যায়। এবং আমরা দৈনন্দিন জীবনে যে আমরা রোগীদের পাই, ফুসফুসের ক্যান্সার ম্যাক্সিমাম পুরুষদেরই আমরা পাচ্ছি। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সমীক্ষাটা এরকম না। ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু মহিলাদেরও প্রচুর লাং ক্যান্সার হচ্ছে। তো আমাদের দেশে যেটা হয়, পুরুষদের ধূমপান করার প্রবণতা বেশি, যার কারণে আমাদের দেশে কিন্তু ওই পুরুষদের আক্রমণ হওয়ার সম্ভাবনাটাই বেশি। আর শুধু ধূমপান না, যেমন আমাদের গ্রামেগঞ্জে মহিলারা দেখবেন ওই যে লাকড়ির চুলায় রান্না করে, সেখান থেকে যে স্মোকটা প্রডিউসড হয় সেটাও কিন্তু এফেক্ট করতে পারে। তো মহিলারাও স্মোক করে, অনেক ক্ষেত্রে মহিলারাও স্মোক করে। তো কিন্তু এখন পর্যন্ত পুরুষদের মানে সমীক্ষাটাই অনেক বেশি আমাদের দেশে। আমরা অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে দেখি যে তার বয়স্কদের একটু বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কি ব্যাপারটা এরকম, নাকি এখানে কোনো ভিন্নতা রয়েছে? না, ভিন্নতা না। এখানে যত বয়স বাড়বে ক্যান্সার হওয়ার প্রবণতা তত বাড়ে। কারণ সেল ইনজুরি একটা ব্যাপার, যেটা হচ্ছে দীর্ঘদিনের ইনজুরির পরে কিন্তু আমরা একটা আউটপুট পাই। তো খুব কম বয়সে আসলে ফুসফুসের ক্যান্সার মানে কোষগুলো অত ইনজুর্ড হয় না। তো বয়স যত বাড়বে ফুসফুসের ক্যান্সার হওয়ার প্রবণতাও ততই বাড়বে। এক্ষেত্রে ব্যতিক্রম নাই, মানে আর্লি স্টেজে ফুসফুসের ক্যান্সার কমই হয়। আচ্ছা, ক্যান্সারের তো বিভিন্ন কারণ শুনলাম, আমাদের দেশের অবস্থা জানলাম, কিন্তু তারপরেও দেখা যায় যে চিকিৎসকরা অভিযোগ করছে এবং রোগীর যারা আত্মীয় রয়েছে তারা একটা অভিযোগ করে যে রোগী তো বুঝতেই পারছে না, এবং না বুঝতে বুঝতে দেখা যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এবং চিকিৎসকের কাছে পৌঁছাতে দেরি হয়। তো কি কি লক্ষণ প্রকাশিত হলে চিকিৎসকের কাছে যাওয়া জরুরি? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছেন। ঠিক এই জায়গাটাতেই কিন্তু আমাদের মানে শিক্ষা এবং হচ্ছে সচেতনতার জায়গাটা এই জায়গাটাতেই। ফুসফুসের ক্যান্সারের যেটা খারাপ দিক, সেটা হচ্ছে লক্ষণগুলো প্রকাশ পেতে অনেক দেরি হয়ে যায়। এটা হচ্ছে রোগী অনেক সময় বুঝতে পারে না, যেটা সবচেয়ে কমন। মানে এত বড় একটা টিউমার নিয়ে চলে আসে, ফুসফুসের ভেতরে প্রায় 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার একটা ক্যান্সার, একটা স্পেস অকুপাইং লেশন এখানে পড়ে আছে, কিন্তু তার খুব একটা শ্বাসকষ্ট হয়তো হয়নি। কারণ ফুসফুসটা কিন্তু একটা অনেক বড় জায়গা যেখানে বাতাস শ্বাস প্রশ্বাস চলছে, তো সে খেয়াল করেনি। তো এই জিনিসটা একটা হচ্ছে তার নলেজের একটা ঘাটতি, সে হয়তো জিনিসটা কেয়ার করেনি যেটা কিছু হতে পারে, ক্যান্সার হতে পারে। আরেকটা হচ্ছে তার পৌঁছতে দেরি তো হয়েই যায়, তারপরেও যখন আমরা কোনো আমাদের নিকটবর্তী চিকিৎসকের কাছে যাই, প্রথমেই হয় কি, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ করে কি একটু ফার্মেসিতে যায়, একটু ধরেন বাড়ির পাশে কবিরাজের কাছে যায়, বা কোথাও একটা গেল, সেখানে কিন্তু তার স্পেসিফিক ইনভেস্টিগেশন বা আমার রোগটা ডায়াগনোসিস করার জন্য যতটুকু যাওয়া দরকার ততটুকু কিন্তু আমরা প্রথম পর্যায়ে কখনোই যাই না। দেখা যায় একটা অ্যান্টিবায়োটিক খেয়ে রোগী 7 দিন পার করে দিল, ভালো হয়ে গেল, প্রাইমারিলি সিমটমগুলো রিলিফড, আবার 3 মাস ভালো। আবার কোথাও একটা গেল, এক্সরে করবে না, মানে হয়তো ডাক্তার কনভিন্স করতে পারছে না, বা কোনো কারণে ইনভেস্টিগেশনগুলো সে করবে না, সে কিছু কাশির ওষুধ খেয়ে ভালো। আবার দেখা যাচ্ছে কিছু মানে মনে হচ্ছে যে টিবির মতোই তো সিমটমগুলো, তখন মনে হচ্ছে টিবির ওষুধ আরও 6 মাস খেয়ে কিছুটা ভালো, কারণ ওষুধ খেলে কিছুটা সিমটম রিলিফ হয়। এরকম করতে করতে কিন্তু অনেক দূর গড়িয়ে যায় ওষুধটা। আর ক্যান্সার তো আসলে বসে থাকে না। তো এই ক্ষেত্রে হয় কি, আমাদের স্পেসিফিক ইনভেস্টিগেশনটা যদি আমরা প্রথমেই করে ফেলতে পারতাম, এবং আমাদের দেশে সেই প্রবণতাটা নাই যে আমার ক্যান্সার হলো কি হলো না, আমি ইনভেস্টিগেশনটা করে দেখলাম, যদি দেখি যে আমার ক্যান্সার নাই, ওকে, দ্যাটস ফাইন। একটা এক্সরে, একটা ভালো ডিজিটাল এক্সরে বা একটা সিটি স্ক্যান, এইটুকু কিন্তু করলে আমরা সেফ থাকি, যে আর্লি স্টেজে একটা রোগ ধরার জন্য যে ব্যাপারটা। আর আপনি যেটা বলছেন যে কোন লক্ষণগুলো থাকলে আমার ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা জানাটা সবচেয়ে জরুরি। আমাদের দেশে দেখেন, এই যে একটা কথা বললেন বায়ু দূষণে আমাদের দেশ তো শীর্ষে, তো বায়ু দূষণের জন্য হোক যেমন করেই হোক, এখন একটা সিজন চেঞ্জ বা 2-3 মাস পর পরই একটা এপিসোড আসে, দেখবেন 100% মানুষই হয়তো কাশতে থাকে আশেপাশে, এটা খুবই কমন, এবং সবারই কাশি হতে থাকে। বিভিন্ন ভ্যারিয়েন্ট অ্যাজমা আমাদের এখানে মানে ডেইলি লাইফে আমরা দেখতে পাচ্ছি, এবং অ্যাজমা হিসেবেই ট্রিটমেন্ট হচ্ছে বিভিন্ন ডিজিজ। এর মাঝখান থেকেই অনেকে কিন্তু হিডেন কেস হিসেবে থেকে যায়।
তো এই যে কাশছে এবং প্রথমেই একটা কাশি আসলে বা 7 দিনের কাশি বা বুকে ব্যথা, এটাকে কখনোই আমরা নিজেরাই চাই না, নিজেকে কনভিন্স করতে চাই না যে ক্যান্সার হতে পারে। আমরা নিজেদেরকে নিজে ফাঁকি দেই যে না, এটা কখনোই আমরা ক্যান্সারের দিকে ভাববো না। ওই কাশির ওষুধ, ওই অ্যান্টিবায়োটিক, ওখানেই আমরা সীমাবদ্ধ থাকি। তার মানে এখানে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিমটম, যেটা অন্যান্য সব রোগের সিমটমের সাথে মার্চ করে, টিবিতে থাকতে পারে, হাঁপানিতে থাকতে পারে, সিওপিডিতে থাকতে পারে, ক্যান্সারেও থাকতে পারে, সেটা হচ্ছে কাশি। কাশি তো দীর্ঘদিনের কাশি, ভালো হচ্ছে না, সেই কাশির সাথে ধরেন কফ আসছে বা হচ্ছে অনেক ক্ষেত্রে কাশির সাথে রক্ত আসছে। তারপর যেটা আরেকটা জরুরি কথা, সেটা হচ্ছে আমাদের চেস্ট পেইন অনুভূত হয় এবং শ্বাসকষ্ট। হ্যাঁ, শ্বাসকষ্ট হলে পেশেন্টরা একটু ডাক্তারের কাছে যায়, কারণ তখন আসলেই তার খুব কষ্ট হতে থাকে। এইটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে যখন ক্যান্সারটা লাঙেই সীমাবদ্ধ থাকে, ফুসফুসের মধ্যেই থাকে, তখন কিন্তু ওই কাশি, শ্বাসকষ্ট, কাশির সঙ্গে রক্ত আসা, বুকে ব্যথা, এইটুকুর মধ্যেই কিন্তু থাকে জিনিসটা, যেটা অন্যান্য রোগের সাথেও কিন্তু মিলে যায়। তো এইটুকু যদি থাকতে থাকতে আমরা ডাক্তারের কাছে যাই, ডেফিনেটলি তখন আমরা মনে হয় স্টেজ 1-2-তে, 1-এ তো ধরা পড়া যায় না, স্টেজ 2-তে হয়তো আমরা ডিজিজটা পাই। আবার যখন একটু অ্যাডভান্সড হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় তার গলার স্বর ভেঙে যায়। যদি বাম দিকের ফুসফুস এফেক্টেড হয় তাহলে কিন্তু গলার স্বর ভাঙতে পারে, নার্ভ ইনভলভড হয়ে। আবার দেখা যায় যে অনেক ক্ষেত্রে যদি ডান দিকের ফুসফুস এফেক্টেড হয়, তখন আবার দেখা যায় গলা ফুলে যাওয়া, মুখ ফুলে যাওয়া, আমাদের যে সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশনের জন্য একটা রক্তনালী অবস্ট্রাকশন হয়ে কিছুটা কিন্তু ওই পাফিনেস চলে আসে মুখে, শ্বাসকষ্ট হয় এবং তার কিন্তু অবস্ট্রাকশন চলে আসে। তো এই ব্যাপারগুলো কিন্তু সিমটমগুলো আসতে পারে। আবার এর চেয়েও যদি মানে ছড়িয়ে পড়ে রোগটা, দেখা যাচ্ছে ফুসফুস থেকে বের হয়ে গেল, ফুসফুস থেকে বের হয়ে সেটা হাড়ে ছড়াতে পারে, লিভারে ছড়াতে পারে, ব্রেইনে ছড়াতে পারে। এবং আরেকটা কমন সাইট হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, আমাদের কিডনির ওপর একটা গ্রন্থি আছে, ওখানেও কিন্তু ফুসফুস থেকে ছড়াতে পারে। তো ছড়িয়ে যাওয়ার পরে যখন আসে তখন তো আরও সিমটম থাকতে পারে, ব্রেইনের সিমটম থাকতে পারে, অনেক সময় স্ট্রোকের মতো ফিচার নিয়ে আসে। দেখা যাচ্ছে রোগীর কোনো সমস্যা নাই, রোগীর স্ট্রোকের মতো অজ্ঞান হয়ে গেল, সেই রোগীটা আসলে ইনভেস্টিগেশন করতে করতে আমরা পৌঁছাতে পারি যে আসলে অরিজিনটা ছিল ফুসফুসের ক্যান্সার। তো এটা ভ্যারাইটি অফ সিমটমস থাকতে পারে, কিন্তু রোগীদের যে প্রাথমিক কাশির সাথে রক্ত, তারপর হচ্ছে বুকে ব্যথা, বুকে চাপ লাগা, শ্বাসকষ্ট হওয়া, এইটুকু যদি তারা নোটিস করে তাহলেই কিন্তু আমরা একটা এক্সরে করতে পারি বা একটু খতিয়ে দেখা যে কিছু হলো কিনা। যদি কিছুই না হয়, দ্যাটস ফাইন, কোনো একটা সিম্পল চিকিৎসা নিয়ে, সিমটোমেটিক ট্রিটমেন্ট নিয়ে রোগী ভালো হয়ে যায়, কিন্তু ওইটুকু আসলে আমরা করতে চাই না, এটা আমাদের একটা সীমাবদ্ধতা। অনেকে দেখা যায় যে গলার মধ্যে একটা ফোড়ার মতো নিয়ে আসে, এই ব্যাপারটি তো হতে পারে। খুব সুন্দর বলেছেন। হ্যাঁ, গলার মধ্যে হচ্ছে একটা সোয়েলিং বা একটা টিউমারের মতো থাকে, এটা কিন্তু কমন। এটা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের একটা কমন সিমটম। কোথাও কিছু নাই, তার কোনো কাশিও নাই। অনেক সময় রোগীকে জিজ্ঞেস করি আমরা, কোথাও কোনো সিমটম আছে কিনা, না শুধু গলায় একটা 2-3 মাস ধরে একটা ছোট টিউমারের মতো এই সাইডে বা এই সাইডে সার্ভাইকাল চেনে এটা হতে পারে। তো সেটা হচ্ছে লিম্ফ নোড। হ্যাঁ, এটা লিম্ফ নোড এবং এটা আমাদের ফুসফুস থেকেই যে লিম্ফেটিক ড্রেনেজটা যেখানে হয় সেখানে এই টিউমার সেলগুলো গিয়ে জমা হয় এবং এখানে এটা কিন্তু মানে অ্যাটলিস্ট আমরা বলবো যে স্টেজ 3 তো হয়। গলার মধ্যে যখন চলে আসে তখন কিন্তু ব্যাপারটা ফুসফুস থেকে বেরিয়ে গেছে, অলরেডি লিম্ফ নোডে ছড়িয়ে গেছে। আচ্ছা, তার মানে এটি মোটামুটি একটু অ্যাডভান্সড কেস। হ্যাঁ হ্যাঁ, আমরা একটু একটু করে শুনছিলাম যে লক্ষণগুলো কি কি হতে পারে। তো দেখা যায় যে লক্ষণ হচ্ছে বা লক্ষণ নাও হতে পারে, কিন্তু অন্যান্য কিছু ক্যান্সারের ক্ষেত্রে আমরা শুনি একটা স্ক্রিনিং পদ্ধতি রয়েছে। ফুসফুসের ক্যান্সারের ক্ষেত্রে কি এই ধরনের স্ক্রিনিং কোনো পদ্ধতি রয়েছে যার মাধ্যমে আগেই শনাক্ত করা সম্ভব যে তার হতে পারে? হ্যাঁ, স্ক্রিনিং, ফুসফুসের ক্যান্সারের স্ক্রিনিং আছে, কিন্তু এটা পৃথিবীর উন্নত দেশগুলোতে অ্যাপ্লিকেবল, কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত আসলে এটা কার্যকর হয়নি। আমাদের দেশে যেমন স্তন ক্যান্সার বা জরায়ুর ক্যান্সার যে স্ক্রিনিংটা, সেটা কিন্তু একদম মাস পপুলেশনে করা হয়, সরকারি বা বেসরকারি পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে কিন্তু এটা আমরা করতে পারি। কিন্তু ফুসফুসের ক্যান্সারের সেই গাইডলাইনটা এখনও স্ট্যাবলিশ হয়ে আমাদের দেশে মানে কার্যকর হয়নি। তবে যেটা আমেরিকান ক্যান্সার অ্যাসোসিয়েশন যেটা বলে, যাদের ফ্যামিলিতে আছে বা যাদের ধরেন স্মোকার, মানে ফ্যামিলিয়াল ক্যান্সার এটা ওভাবে না, যারা স্মোকার, দেখা যায় হেভি স্মোকার ছিল, তাদের কিন্তু বলা হয় যে 45 থেকে 50 বছর বয়সের পর থেকে প্রতি বছর একটা করে লো ডোজ সিটি স্ক্যান করতে বলা হয়। তো প্রতি বছর যদি একটা করে লো ডোজ সিটি স্ক্যান করা হয়, সেটা কিন্তু খুব ভালো একটা টুল। আপনি খুব আর্লি চেঞ্জ আসলেই বা কোনো মিনিমাম কোনো একটা চেঞ্জ শুরু হলেই কিন্তু আমরা ধরতে পারি। তো যে মানুষটা স্মোক করছে তাকে জানতে হবে যেহেতু আমি স্মোকার, আমার ক্যান্সার হতে পারে। আমরা এই নিয়ে আরো কথা বলবো, একটি বিরতির সময় হয়েছে।
প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিনের সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। ফিরবো একটু পরেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে কথা বলছি ফুসফুসের ক্যান্সার এই বিষয় নিয়ে। আমরা বিরতির আগে কথা বলছিলাম বা শুনছিলাম যে ফুসফুসের ক্যান্সার কি কি লক্ষণ প্রকাশিত হয় এবং লক্ষণ প্রকাশিত না হলেও কি কি করণীয়। তো একটু জানতে চাই যে নিশ্চয়ই কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার রয়েছে, যেমন আমরা লো ডোজ সিটি স্ক্যানের কথা শুনেছি, এক্স-রের কথা শুনেছি, আর কি কি পরীক্ষা করা প্রয়োজন? আচ্ছা, ধরেন কেউ যদি কোনো সিমটম নিয়ে আসে, সেক্ষেত্রে আমাদের ফুসফুসের ক্যান্সারের লক্ষণ থাকলে বা আমরা যদি ধারণা করি যে ফুসফুসের ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এক্স-রেটা প্রাথমিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। একটা ভালো এক্স-রে কিন্তু আমাদেরকে পরবর্তী দিক নির্দেশনা দেয়। তো এক্স-রেটাতে যদি আমরা কোনো ধরনের ফাইন্ডিংস পাই, বা অনেক ক্ষেত্রে হয় এক্স-রেতে হয় কি খুব মানে মানে মাইল্ড একটা শ্যাডো হয়তো আমরা দেখতে পাই, সেক্ষেত্রে পরবর্তীতে সিটি স্ক্যান করাটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক্ষেত্রে আমাদের সিটি স্ক্যানটা করতে হয়। সিটি স্ক্যান করলে আমরা ফুসফুসের ভেতরকার সবটুকুই মোটামুটি ভালোভাবে বুঝতে পারি। আচ্ছা, এখন সিটি স্ক্যান করার পরে যদি আমরা কোনো টিউমার বা চাকা দেখতে পাই ফুসফুসের ভিতরে, তারপরে আমরা সেই চাকাটুকু ক্যান্সার কিনা সেইটা কনফার্ম করার জন্য আমরা কিন্তু ফার্দার টেস্টে যেতে হয়, যেটাকে আমরা বলি বায়োপসি। বায়োপসি বা ফুসফুসের ক্ষেত্রে অনেক সময় এফএনএসিটাও করা হয়। তো এফএনএসি বা বায়োপসি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। এখানে ওই সেলগুলো নেওয়া হয়, কোষগুলো নিয়ে টিউমারের ভেতর থেকে আমরা পরীক্ষা করি যে এটা আসলে ক্যান্সার কিনা বা কোন ধরনের ক্যান্সার। তো এই পর্যন্ত আসলে পরে আমরা বলতে পারি এটা ক্যান্সার। শুধুমাত্র একটা এক্স রে দেখেই সাসপেক্ট করার কিছু নাই বা ভয় পাওয়ার কিছু নাই। আমরা এক্স রে, সিটি স্ক্যান এবং বায়োপসি এই পর্যন্ত আমাদের করতে হবে। তারপরে যেটা আছে, অনেক ক্ষেত্রে হয় কনফিউশন থাকে বা হয়তো বায়োপসিতে আসে না, তখন আরও অনেক পরীক্ষা নিরীক্ষা আছে আমরা করতে পারি। আর যদি আমরা ক্যান্সার পেয়ে যাই বায়োপসিতে যে তার এই টিউমারটার মধ্যে ক্যান্সার সেল আছে, তখন আমাদের পরবর্তী যে কাজটা হয়, আমরা তখন স্টেজিং করতে হয় যে এই ফুসফুসের ক্যান্সারটা কোন স্টেজে আছে। স্টেজ বলতে একদম সোজা বাংলা কথায় যে স্টেজ বলতে ক্যান্সারটা কি ওখানেই আছে নাকি ছড়িয়ে পড়েছে। যদি ছড়িয়ে পড়ে তাহলে আসলে কত দূর ছড়িয়ে পড়েছে, কারণ যে কোনো ক্যান্সারের চিকিৎসার প্রথম বেসিসটাই হচ্ছে স্টেজ। চিকিৎসাটা ডিপেন্ডই করবে আমার কোন স্টেজে রোগটা ধরা পড়লো। তো যদি ফুসফুসের মধ্যেই থাকে, স্টেজ 1-2তেই থাকে রোগটা, অর্থাৎ অন্য কোথাও ছড়িয়ে পড়েনি, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্জারি একটা ভালো অপশন। এবং সার্জারি করলে পরে ক্যান্সারটা, টিউমারটা আমরা ফেলে দিতে পারি। তারপর পরবর্তীতে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি দিতে পারি। রোগীর ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেড়ে যায়। তো এই স্টেজিংটার জন্য কিন্তু আমাদের কিছু ইনভেস্টিগেশন করতে হয়। যেমন আমরা লিভারটা ভালো আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটু আলট্রাসোনোগ্রাম করি, বা আরও কিছু ব্লাড টেস্ট, আমাদের বায়োকেমিক্যাল টেস্ট করতে হয়। সেখানে ক্যান্সার কিছু মার্কার আছে, সেই ক্যান্সার মার্কারগুলো আমরা দেখি, বা আরও কিছু স্ট্যাটাস আমরা দেখি যে কোথাও ছড়াতে পারে কিনা। যেমন ব্লাড টেস্ট থেকে বুঝতে পারি যে বোনস এফেক্টেড হয়েছে কিনা। যদি তার কোথাও কোনো হাড়ে ব্যথা থাকে, সেখানে একটা এক্স-রে করা, বা লাগলে এমআরআই, সিটি স্ক্যান করা, এই জিনিসগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো সেটা ডিপেন্ড করছে যে প্রাথমিকভাবে আমি এক্স-রেতে বা সিটি স্ক্যানে কিছু পেয়েছি কিনা, আর বায়োপসিতে আমার কিছু ক্যান্সার এসেছে কিনা। তারপরে তার উপর ভিত্তি করে আমরা ফার্দার আরও কিছু টেস্ট করি। যখন কি রোগ শনাক্ত হয়ে যায় বা যদি বলা হয় যে ক্যান্সার হয়েছে, আমাদের সাথে একজন দর্শক রয়েছে, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে আবার আলোচনায় ফিরব। প্রিয় দর্শক, আপনার পরিচয়টি দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং বিশেষ ডাক্তারকে সালাম জানিয়েছি। আমি ঢাকা থেকে বলছি, মিরপুর থেকে। আমরা মাপি। তো মূলত ক্যান্সারের বিষয় নিয়ে আপনাকে কথা বলছিলাম। তো ফার্স্ট স্টেপে ব্লাড ক্যান্সার আমাদের বংশে কারো ছিল না, শুধু আমার আম্মুরই ব্লাড ক্যান্সার হয়েছিলেন। মানে কেমন হয়েছিল, আমার আম্মুর দাঁতের ব্যথা ছিল। তো দাঁতের ব্যথা হওয়ার কারণে দেখা গেছে ওই ডাক্তার, মানে লোকাল ডাক্তার, ওই দাঁত তুলে ফেলেছিল। তুলে ফেলে ওখান থেকে ইনফেকশন হয়ে রক্ত বের হচ্ছিল। রক্ত বের হওয়ার পর আপনার এখানে ওখানে দেখিয়েছিল, কিন্তু কোনো রকমে ওই দাঁতের রক্ত বন্ধ হয়নি। ওরা এইভাবে 2-3 মাস চলতে চলতে এক পর্যায়ে দেখা গেছিল যে ভালো ডাক্তারের কাছে যখন নিয়ে গেছিল, তখন ওরা বলতেছে ক্যান্সারে রূপান্তরিত। তো এরপর যখন আমার মাকে ক্যান্সারে রূপান্তরিত হয়, তখন প্রাইভেট টেস্ট সেন্টারগুলোতে নিয়ে গিয়েছিল, ভালো ভালো হসপিটালে। তো সেখানে এক একজন এক এক রিপোর্ট দেয়। বনমারো টেস্ট করা হয়েছিল, তো কেউ 7টা 8টা 6টা করে রিপোর্ট দেয়। তো রিপোর্ট দেওয়ার পর কারোর সাথে কারো রিপোর্ট মিলে না। এরপর আমরা ভ্যালর নিয়ে গেছিলাম, সেইখানে রিপোর্ট অন্য রিপোর্ট আসে। তো মূলত হচ্ছে যে
আমাদের কথা বাদ দিয়ে কিন্তু আমার কথাটাই বলি, সাধারণ যারা মানুষ, এই যে আপনাদের দেখছি এই বিশেষ আপনাদের এটা অনুষ্ঠানটা, তো এখানে বলতেছেন যে যে কোনো মানুষ তাদের টেস্ট করাতে পারে। তো আসলে টেস্ট করতে আমাদের ডাক্তারগুলো এরকমটাই হয়েছে যে আমি যাচ্ছি ক্যান্সারের টেস্টটা করতে, হ্যাঁ, তো ওরা টেস্ট করতে যে 4টা 5টা করে দিচ্ছে, কিন্তু ওরা এমন দিচ্ছে যে ওদের অধীনস্থ থেকেই এই টেস্টগুলা, আর এক একটা টেস্টে কমপক্ষে 5 থেকে 6। সাধারণ মানুষ কিন্তু এটা কিন্তু এই যে স্মোকের বিষয়টা, স্মোক কিন্তু ফুটপাতের লোকে বেশি করে। জি, আপনার প্রশ্নটা একটু বলুন, যদি বুঝতে পেরেছি আপনার। আমার প্রশ্নটা হচ্ছে যে 2টা প্রশ্ন। প্রথমত হচ্ছে যে আমার বংশে কারো ক্যান্সার ছিল না, আমার শুধু মায়ের ছিল। এই ক্ষেত্রে কি আমাদের এই ক্যান্সারটা আমাদের পরিবারে বা বংশে কারো ছড়ানো সম্ভব? আমি 32, আমার ইয়ার্স, আর আমাদের সবারই 25 ইয়ার্স। তো এই পর্যন্ত এখনো কারো ক্যান্সার হয়নি, তো এটা কি ছড়ানো সম্ভব আছে? দ্বিতীয়ত, যে সাধারণ মানুষের ক্ষেত্রে যদি তারা বললেন যে স্মোকের ক্ষেত্রে ফুসফুসের ক্যান্সারটা হওয়াটা স্বাভাবিক এবং বেশি লক্ষণ, তো এই মানুষগুলো যখন এই কথাগুলো শুনছে, শোনার পর যদি কেউ আদৌ মনে করছে যে আমি এখনই যাবো টেস্ট করতে, তো এই ডাক্তারগুলো তো সচেতন নয়। কারণ ডাক্তারগুলো হয়তো যে বিষয়ে টেস্ট দিবে, হ্যাঁ, কিন্তু তার থেকে অন্য অন্য বিষয়ে কিছু টেস্ট দেয়, যেটা আসলে ওগুলো টেস্টের ক্ষেত্রে পড়ে না। আমি দেখেছি, হ্যাঁ, আমি দেখেছি আমার মায়ের ক্ষেত্রে দেখেছি। আর আপনার প্রশ্নটি বুঝেছি। আমাদের আলোচনার সময় স্বল্পতার কারণে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে প্রশ্নের উত্তরটি শোনার জন্য। আচ্ছা, যতটুকু বুঝতে পেরেছি উনি সম্ভবত ওনার মায়ের ব্লাড ক্যান্সারের কথা বলেছে। জি, আমি তো ব্লাড শুনলাম মনে হয়। আচ্ছা, সেখানে যেটা ছিল ডিটেলস বুঝিনি, বোন ম্যারো করতে দিয়েছিল বা ব্লাড ক্যান্সার হয়েছে, ওনার জানার ইচ্ছা হচ্ছে বিভিন্ন ধরনের টেস্টের রেজাল্ট এসেছে এবং উনি জানতে চেয়েছে যে ওনার পরিবারে কারো হতে পারে কিনা। আচ্ছা, এটা হচ্ছে যে একটা তো হচ্ছে জিনিসটা হচ্ছে ব্লাড ক্যান্সার, হ্যাঁ, এটা আপনার জেনেটিক্যালি আপনার পরিবারে মানে বহন ক্যারি করবে কিনা সেটা একটা ইস্যু। তো একটা হচ্ছে যে আপনার যেহেতু মায়ের ছিল, বাকিদের ক্ষেত্রেও সচেতন থাকাটা জরুরি। আর প্রত্যেকটা ক্যান্সারই মানুষকে কিন্তু ইন্ডিভিজুয়ালি আক্রমণ করতে পারে। তো এটা আমাদের ভাবার কোনো কারণ নাই যে আমার ফ্যামিলিতে কারোরই ক্যান্সার নাই, এই কারণে আমাদের কারোরই হবে না। যে কোনো মানুষ প্রথমভাবে আক্রান্ত হতেই পারে, এবং প্রত্যেকটা ক্যান্সারই যেমন স্তন ক্যান্সার হয় প্রতি 8 জনে 1 জন, সেখানে আপনিও পড়তে পারি। তো প্রত্যেকটা মানুষেরই সচেতন থাকা জরুরি। আমার ফ্যামিলিতে হবে কিনা, কত % হবে, এভাবে আসলে বলা যায় না। জি, দ্বিতীয় যে প্রশ্নটি উনি করেছেন তা হচ্ছে কি, এই যে বিভিন্ন সময় টেস্টগুলো দেওয়া হয়, যে ক্যান্সার হওয়ার জন্য টেস্ট এবং তার সাথে আনুষঙ্গিক যে পরীক্ষাগুলো, উনি যেটাকে মনে করছেন যে প্রয়োজন ছিল কিনা, এই উত্তরটি একটু জানতে চাই। এটা আসলে এককভাবে আমার উত্তরটা দেওয়া কঠিন। একটা হচ্ছে যে যিনি দিয়েছেন পরীক্ষাগুলো তিনি নিশ্চয়ই একটা লজিক থেকে দিয়েছেন যে উনি কি দেখতে যাচ্ছেন। তো আমাদের যখন মানে কাশি হয় তখন কিন্তু আমরা আল্ট্রাসোনোগ্রামটাও করতে দিই পেটের, তো সেটা একটা লজিক থাকে কি কারণে আমি করতে দিচ্ছি। আপনি বলছিলাম যে স্টেজিং এর একটা ব্যাপার থাকে বা রোগটা অন্য কোথাও থেকে এসেছে কিনা। যখন কারো ব্রেস্ট ক্যান্সার হয় তখন তো আমরা কিন্তু তাকে দেখি যে তার একটা আল্ট্রাসোনোগ্রাম করে তার ওভারিতে কোনো লাম্প আছে কিনা। তো সেটা সবসময় রোগীর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানেই আমাদের আসলে মেসেজটা ট্রান্সমিশনের সমস্যা। তো আমরা যদি আসলে রোগীকে প্রপারলি বুঝিয়ে বলতে পারতাম, কাউন্সেলিং করতে পারতাম যে এই কারণে আপনাকে এটা দেওয়া হচ্ছে, তারা হয়তো আমাদেরকে ভুল বুঝতো না। এই জায়গার মধ্যে একটা গ্যাপ আসলে আমাদের রয়ে গেছে। রোগীর সাথে যিনি টেস্ট দিচ্ছেন তার চিকিৎসকের একটা গ্যাপ রয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ রয়ে গেছে। তবে আননেসেসারি বলে ফেলে দেওয়া উচিত না। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। যে বিষয়টি একটু জানতে চাই সেটি হচ্ছে এই আমাদের দেশে চিকিৎসার প্রতুলতা আসলে কতটুকু, এবং রোগীর জন্য আপনার উপদেশ একদম সংক্ষেপে। আমাদের দেশে চিকিৎসার প্রতুলতা আছে, কিন্তু সবচেয়ে এক কথায় যদি বলি, আমাদের জনসংখ্যার যে চাপ সেই তুলনায় আমরা এখনো অপ্রতুল। তা আমাদের দেশে চিকিৎসা পাওয়া যাবে, আপনি পাবেন অবশ্যই, কিন্তু একটা কিউতে পড়তে হয়। আধুনিক চিকিৎসা আছে, কিন্তু ধরেন সরকারি পর্যায়ে আপনি সর্বাধুনিক চিকিৎসাটা হয়তো এখন পর্যন্ত অ্যাভেলেবেল না, একেবারে সর্বোচ্চ যে চিকিৎসাটা। কিন্তু আমাদের দেশে প্রাইভেট সেক্টরগুলোতে সবই আছে। আপনি বিদেশে যান, যত ধরনের চিকিৎসা বিদেশে অ্যাভেলেবল সবটুকুই আমাদের দেশে আছে। আপনি কেমোথেরাপিতে থেকে শুরু করে ইমিউনোথেরাপি বলেন, টার্গেটেড থেরাপি বলেন, রেডিওথেরাপির যে টেকনিকগুলো, উন্নততর প্রযুক্তিগুলো সবগুলাই কিন্তু আমাদের দেশে আছে। কিন্তু সবটা হয়তো আপনি সব জায়গায় পাচ্ছেন না। সরকারি হাসপাতালে বসেই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন না। কিছু কিছু টেস্ট বা কিছু কিছু মানে মলিকুল বা কিছু কিছু রেডিওথেরাপি টেকনিক আপনাকে হয়তো প্রাইভেটে যেতে হতে পারে। আর এখানে সবচেয়ে বড় যেটা ক্যান্সার রোগীর যে সংখ্যা, সেই তুলনায় আমাদের মেশিনগুলো আসলে এখনও অপ্রতুল।
সেই সংখ্যাটা যদি আরেকটু বাড়তো তাহলে আমাদের দেশেই আমাদের রোগীরা চিকিৎসা পেতে পারতো। কিন্তু আমরা কিন্তু একেবারে সবটুকু চিকিৎসা গাইডলাইনে যতটুকু বলে সবটুকু কিন্তু আমরা বাংলাদেশে করতে পারছি। আমাকে যদি এখন একটা বড় একটা সেন্টারে লজিস্টিক দিয়ে বসানো হয় এবং একটা পেশেন্ট যদি বলে যে আমি চিকিৎসা নিতে সক্ষম, আমি তার সম্পূর্ণ চিকিৎসাই করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের লজিস্টিক আপ টু দ্য মার্ক না, যে সেই সংখ্যায় নাই, যে সংখ্যায় থাকলে আমাদের বিশাল জনসংখ্যাকে আমরা সাপোর্ট দিতে পারি। ধন্যবাদ। কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। আশা করি আপনারা ভালো থাকার জন্য অবশ্যই সচেতন হবেন এবং নিয়মিত কিছু পরীক্ষার মাধ্যমে নিজের এবং নিজের পরিবারের যত্ন নেবেন। বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।